স্বাগতম প্রিয় শিক্ষার্থী। আজকে তোমাদের আত্মকর্মসংস্থান উদ্যোক্তা উন্নয়নের দুইটা অধ্যায় আমি তোমাদেরকে আজকে পড়াবো। একটা হচ্ছে পঞ্চম অধ্যায়, যেটি আছে বিনিয়োগ পরিবেশ, আর একটা আছে হলো ষষ্ঠ অধ্যায়, যেটি কৃষিভিত্তিক প্রকল্প বাস্তবায়ন আর কি। তো শুরুতে যদি আমরা বিনিয়োগের কথা বলি, যে বিনিয়োগ পরিবেশ অধ্যায় 5-এ যেটা আছে, বিনিয়োগ বলতে আমরা কি বুঝি? আমরা যদি এক কথায় বলতে চাই তাহলে বিনিয়োগ হলো একটি ব্যবসা প্রতিষ্ঠান যারা যে সকল অভ্যন্তরীণ এবং বাহ্যিক মানে ইন্টারনাল এবং এক্সটার্নাল যেসব উপাদানের মাধ্যমে ব্যবসার যে কার্যক্রম আছে এই ব্যবসাটাকে পরিচালনা করে, তাদের সমষ্টিকেই কিন্তু বিনিয়োগ কার্যক্রম বলে। এইখানে শুধু যে আমি টাকা পয়সা কিংবা অর্থ ব্যবসায় ইনভেস্ট করতেছি সেটাই যে শুধু বিনিয়োগ তা কিন্তু না। একই সাথে এবং এই বিনিয়োগের সাথে কিন্তু অনেক রকম উপাদান আছে, যেরকম প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, এই সবগুলো উপাদান মিলিয়ে কিন্তু বিনিয়োগ আর কি। এই জিনিসটা আমরা এখানে দেখব যে কি কি উপাদান আছে এবং এই সব কিছুর নিয়ন্ত্রণ কিংবা এই সব কিছুর উপর ভিত্তি করেই কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠান সেই জিনিসটা কিন্তু গড়ে ওঠে আর কি। তো এইগুলাকে বিনিয়োগ পরিবেশ বলে। তো এইখানে আছে যে বিনিয়োগ পরিবেশ, এখন বিনিয়োগ তো বললাম, তাহলে বিনিয়োগ পরিবেশ কি? বিনিয়োগ পরিবেশ হলো যে মূলত আমরা যদি কোথাও কোনো ব্যবসায় বিনিয়োগ করতে চাই, তাহলে ওই বিনিয়োগ করার ক্ষেত্রে আমাকে বিভিন্ন কিছু ফ্যাক্টর, বিভিন্ন কিছু বিষয়ের উপরে নির্ভর করতে হয় এবং যে বিষয়গুলো এই বিনিয়োগকে নিয়ন্ত্রণ করে সে সব কিছু মিলিয়ে কিন্তু বিনিয়োগ পরিবেশ আর কি। তো এটা হইতে পারে মূলধন সহ এই ভূমি কিংবা যেসব ব্যাপার স্যাপার আছে সবগুলোই আর কি। তো এখানে বলছে যে যদি আমরা পরিবেশের উপরে খেয়াল না রাখি বিনিয়োগ করতে যে, তাহলে কিন্তু আমার ব্যবসা লাভজনক নাও হইতে পারে, অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে 5.2 পয়েন্টে বলছে যে এই বিনিয়োগ পরিবেশের বিভিন্ন উপাদানগুলো আছে, এই উপাদানের কথা কিন্তু আমাকে বলছে। এইখানে ছোট প্রশ্নের জন্য আমি সবসময় বলি যে এই ছকটা যদি আসে যে বিনিয়োগ পরিবেশ কয়টি, বর্ণনা চাইলো না, শুধু নামগুলো জানতে চাইলো, তাহলে কিন্তু এই যে এখানে ছবি আকারে যে দেয়া আছে একটা চিত্র দিয়ে, এইটা কিন্তু দিতে হবে যে এখানে পয়েন্ট আছে হলো 6টা জিনিস আছে। এইখানে 1, 2, 3, 4, 5, 6 এই 6টা জিনিসের নাম দিয়ে দিবা, আর মাঝে লেখা থাকবে যে এই যেরকম বিনিয়োগ পরিবেশ। আচ্ছা, তো এই 6টা জিনিসগুলো কি কি আমরা যদি একে একে খেয়াল করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে নাম্বার 1 হলো প্রাকৃতিক। আচ্ছা, প্রাকৃতিক যে জিনিসটা কেমন, যে আমরা যদি এইখানে এই যেরকম বিনিয়োগী আমরা করতে চাই সেখানকার ভূপ্রকৃতি, জলবায়ু, এইগুলোর উপরে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে আর কি। তো আমি যদি বলি যে এরকম একটা এলাকা যেখানে তাপমাত্রা বছরের হলো, আমি যদি শীত প্রধান দেশের কথাই বলি, সেখানে বছরের 7-8 মাস দেখা যায় যে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে। তো ওইখানে যে যদি আমি কোল্ড ড্রিঙ্কসের যদি ব্যবসা করি আর কি, কিংবা যদি করতে চাই, তাহলে কিন্তু সেটা খুব একটা লাভজনক হবে না। তারপরে দেখা গেল যে হলো আমি এরকম দেশে বললাম যে হলো মরুভূমির একটা দেশে, সে যেখানে কোনো বৃষ্টি হয় না কিংবা নদী নালা রেগুলার কোনো ঠিক ঠিকানাই নাই, সেইখানে যে আমি হলো জাহাজ বানানোর ফ্যাক্টরি দিলাম, তাহলে সেই জিনিসগুলো কিন্তু এখানে ফলপ্রসূ হবে না। এরপরে আছে হলো অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশটা কি জিনিসগুলো, সেইখানে আছে যে আমি যেসব জায়গায় আমি একটা পণ্য তৈরির জন্য একটা কারখানা স্থাপন করতেছি, আমি যে প্রোডাক্টটা তৈরি করব ওই এলাকায় ওই জিনিসটা কেনার মতো ক্রেতা থাকতে হবে, তাদের জীবনযাত্রার মান ওরকম হইতে হবে। তো আমি যদি দেখি যে হ্যাঁ বাংলাদেশে যদি আমি এই কি বলবো এই BMW গাড়ির যদি কারখানা এনে দেই, তাহলে কি ওইখানে কিন্তু ব্যবসাটা সেভাবে হবে না। তো অল্প কয়েকজন লোক হয়তো এটা কিনতে পারবে, তো বেশিরভাগই লোকই কিন্তু এই জিনিসটা অ্যাফোর্ড করতে পারবে না। সে এই ক্রেতাদের যে ক্রয় ক্ষমতা কিংবা ক্রেতাদের যে আর্থিক যে লেভেল, তার জীবনযাত্রার যে লেভেল অর্থনৈতিক, তার উপর ভিত্তি করে এখানে কিন্তু প্রোডাক্ট আমাদের তৈরি করতে হবে আর কি।
তারপরে আরেকটা জিনিস বলছে যে যেখানে যে এলাকায় মানে অর্থের সাপ্লাইটা বেশি, মানে খুব বেশি অর্থনৈতিক কার্যকলাপ হয়, ওই এলাকায় যদি আমি একটা ব্যবসা স্থাপন করি সেটা কিন্তু লাভজনক হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, আবার তারপরে দেখা যায় যে যদি কোথাও মানে মানুষ ব্যবসা বাণিজ্য করে, তাদের হাতে টাকা বেশি, ওইখানকার লোকজন স্বভাবতই বেশি অ্যাক্টিভ হয়, বেশি কাজের প্রতি কি বলবো শ্রদ্ধাশীল থাকে। তো ওইখানে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিলে আমি কিন্তু খুবই লাভজনকভাবে ওইটা করতে পারবো। এরপরে আছে হচ্ছে হলো 3 নম্বরে হচ্ছে হলো সামাজিক পরিবেশ। সামাজিক আমি একটা যে পণ্যই আমি এখানে করি না কেন, এইখানকার কিন্তু সামাজিক ধর্মীয় রীতিনীতি প্রচলিত বিশ্বাস যা আছে এর সাথে কিন্তু এই খাপ খাওয়াইতে হবে। তো দেখা যায় যে পৃথিবীর অনেক দেশেই কিন্তু বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কিংবা যে জিনিসগুলো আছে এইগুলা কিন্তু আইনত কিংবা ধর্মীয়ভাবে তাদের কিন্তু অ্যাকসেপ্টেন্স মানে অতটা কিন্তু বাধা নিষেধ কম আর কি। তো আমি যদি এরকম একটা পণ্য দিই যে যে জিনিসটা এই অঞ্চলের নিষিদ্ধ, কিংবা এরকম কোনো পোশাক যে পোশাক এই অঞ্চলের মানুষ মানে শালীন পোশাক হিসেবে বিবেচনা করে না, তো এরকম পোশাক তৈরি কিংবা এরকম পণ্য যদি আমরা তৈরি করি সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশ বিবেচনা না করে, তাহলে কিন্তু ওই জিনিসটা কিন্তু আমার হচ্ছে হলো এই কি করবে না আর কি, এই লাভজনক হবে না। তো সেই জিনিসটা এখানে বলা আছে। এরপরে আছে হচ্ছে হলো যে রাজনৈতিক পরিবেশ। তা আমাদের যে কোনো ব্যবসা কিংবা বিনিয়োগ এইটার জন্য রাজনৈতিক পরিবেশ থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জিনিসটা হয় যে দেখা গেল যে যদি দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে, তাহলে দেখা যাবে যে বেশি হরতাল কিংবা যে গাড়ি ঘোড়া বন্ধ থাকবে, কিংবা বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকবে, কিংবা দেখা যায় যে শ্রমিকরাই বিভিন্ন স্ট্রাইক করতে পারে, হরতাল করতে পারে, তাহলে কিন্তু আমি ঠিক মতো কিন্তু ওইখানে ব্যবসাটা করতে পারবো না। কিন্তু দেখা গেল যে হ্যাঁ রাজনৈতিক খুব স্থিতিশীল পরিস্থিতি, কোনো সমস্যা নাই, সবাই নিজের নিজের চাহিদা মৌলিক প্রয়োজনগুলো ঠিক মতো বুঝে পাচ্ছে, তো ওই ক্ষেত্রে ওই সব জায়গায় কিন্তু ব্যবসাগুলো খুবই লাভজনক হয়। তারপরে দেখা যায় যে আমি হয়তো আমার সক্ষমতা আছে, আমার সেরকম সম্পদ আছে, কিংবা অন্যান্য যে উৎপাদনের উপকরণগুলো আছে, ভূমি শ্রম যাই হোক, যে আমি একটা এরকম পণ্য তৈরি করতে পারি যেটা আমার এক্সপোর্ট কোয়ালিটি, যেটা আমি বিদেশে রপ্তানি করতে পারবো। কিন্তু আমার দেশের সাথে বাইরের দেশের এরকম যদি চুক্তি না থাকে, কিংবা যদি এরকম অ্যাকসেপ্টেন্স না থাকে, অন্যান্য দেশ যদি আমাদের দেশের উপর অবরোধ আরোপ করে রাজনৈতিক কারণে, যে হ্যাঁ ওই দেশ থেকে কোনো পণ্য কেনা হবে না, তাইলে এই যে রাজনৈতিক যে সমস্যা, এই জন্য কিন্তু আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান সেভাবে স্থাপন করতে কিন্তু এখানে পারবো না। এরপরে আছে হচ্ছে হলো যে প্রযুক্তিগত সমস্যাটা সবচেয়ে ভালো বোঝা যায় যে হচ্ছে হলো যে এই বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু আমরা দেখা যায় যে যত দামি মেশিন কিংবা যত উন্নত মেশিন দিয়ে আমি একটা হয়তো শিল্প কারখানার ক্ষেত্রে এই জিনিসটা খুবই প্রযোজ্য, যে হয়তো উন্নত কিংবা দামি ভালো মেশিন দিয়ে আমি যে পণ্য তৈরি করব সেটার প্রোডাক্টটা কিন্তু কোয়ালিটি ভালো হবে, তার ফিনিশিং ভালো থাকবে, তাহলে এই জিনিসটার মান ভালো হবে। কিন্তু আমার যদি এরকম প্রযুক্তিগত সাপোর্ট না থাকে, আমি একটা যন্ত্র হয়তো আমি কিনে আনতে পারতেছি জাপান থেকে কিংবা জার্মানি থেকে, আমি সেট আপ দিলাম, কিন্তু ওই যন্ত্র চালানোর মতো দক্ষ লোক আমার দেশে নাই, কিংবা আমি অপারেটর পাচ্ছি না, তাহলে কিন্তু আমি ওই যন্ত্রটা চালাইতেও পারবো না, এবং যে লাভ আমার ওইখান থেকে পাওয়ার কথা সেটাও কিন্তু পাওয়া সম্ভব না। এরপরে আছে হচ্ছে হলো আইনগত সমস্যা আর কি। আইনগত সমস্যা যেটা হয় যে হয়তো বিভিন্ন সময় দেখা যায় যে একটা ব্যবসা স্থাপন করার সময় যে জিনিসগুলো, এই যে বিভিন্ন সার্টিফিকেট নিতে হয়, ট্যাক্স সার্টিফিকেট কিংবা ভ্যাট, তারপরে এই জিনিসগুলো আছে, তারপরে এই বিদ্যুৎ, তারপরে গ্যাসের লাইন, এই জিনিসগুলো নিতে গিয়ে যদি খুব বেশি জটিলতার সম্মুখীন হইতে হয়, কিংবা যদি হচ্ছে হলো যে অনেক বেশি যদি নিয়ন্ত্রণমূলক আইন থাকে, বাইরের দেশের লোকজন এক্সপোর্টাররা কিন্তু কিংবা বাইরের দেশের যারা ইনভেস্টর যারা আছে তারা কিন্তু ওই ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করতে কিন্তু তারা আগ্রহী হবে না। তো এই জিনিসটা আছে। এরপরে আছে যে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের উপাদান সমূহ। এইখানে যে কোনো দুইটা একটা আসবে, একটা আসছে যে 5.2 বিনিয়োগ পরিবেশের উপাদান সমূহ। এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, এবং এর চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হলো বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের উপাদান সমূহ আর কি।
কি কি উপাদানগুলো আছে, এটা পরীক্ষায় আসতে পারে, এটা পরবর্তী প্রশ্নে আছে। একই রকম ঘটনা এই যে প্রাকৃতিক পরিবেশ, এইখানে এটা বাংলাদেশের উপরে একটু বাংলাদেশের কথা বেসিস করে মাথায় রাখতে হবে যে বাংলাদেশে যে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বৃষ্টিপাত কিংবা ভূমিকম্প যে জিনিসগুলো হয়, এখানে শ্রম কেমন, সস্তা না বেশি দামি, এখানে প্রাকৃতিক যে চুনা পাথর কি কয়লা এই জিনিসগুলো আছে কিনা, তারপর রাজনৈতিক পরিবেশ এটা এখানে উল্লেখ করতে হবে, তারপরে অর্থনৈতিক পরিবেশ, এখানে মুদ্রাস্ফীতি বলো কিংবা বিনিময় হারের যে ঊর্ধ্বগতি, মানে ডলারের বিপরীতে যে টাকার মান যে কমে যাচ্ছে এই জিনিসগুলো, তারপরে সুদের হার, প্রাকৃতিক এই যে মূল্য স্তরের অস্থিতিশীলতা, আজকে একটা জিনিসের দাম 10 টাকা, কালকে এটা 20 টাকা হয়ে গেছে, এই সব জিনিসগুলো এইখানে এর উপরে বেসিস করে লিখতে হবে। এবং এটা তোমরা অবশ্যই ভালোভাবে 2বার রিডিং দিলেই কিন্তু লিখতে পারবে আর কি। মূলত কিছু জেনারেল কথাবার্তা বলবা, স্বাভাবিক কথাবার্তা বলবা এবং বলে এরপরে হচ্ছে হলো উদাহরণ দিয়ে দিবা আর কি। তো উদাহরণ সহ লিখলে কি হয় যে পরীক্ষার উত্তরটাও ভালো হয়, নাম্বারও এখানে বেশি পাওয়া যাবে। তারপরে আইনগত কিছু আছে এখানে, যেমন কোম্পানি আইন, সমবায় আইন, ব্যাংক কোম্পানি আইন, দেউলিয়া আইন, ফৌজদারি দেওয়ানি যে আইনগুলো আছে এইখানে, তারপরে দুর্নীতি দমনের জন্য যে আইন, এইসব আইনের কথা এখানে বাংলাদেশের ক্ষেত্রে উল্লেখ করতে হবে। সামাজিক পরিবেশ যেখানে আছে এইখানে যে এই শিক্ষা সংস্কৃতির বিকাশ, ধনী দরিদ্র শ্রেণী বৈষম্য দূর করা, স্বাস্থ্য সচেতনতা, দারিদ্র দূরীকরণ, মানবাধিকার, এই জিনিসগুলো কিন্তু এখানে খেয়াল রাখতে হবে। কারিগরি কথা যদি বলতে চাই তাহলে যে এখানে বিভিন্ন নতুন নতুন যে টেকনিক্যাল ইনস্টিটিউট হচ্ছে, তারা যে শিক্ষা দিচ্ছে, আমাদের দেশ কারিগরি শিক্ষায় উন্নত হচ্ছে, আমরা বিভিন্ন যন্ত্রপাতি বাইরের দেশ থেকে এনে সেট আপ দিয়ে আমরা ব্যবসা স্থাপন করতেছি। মূলত এই জিনিসগুলো মেইন কথা হচ্ছে হলো যে এই পয়েন্টগুলো যে আছে, এই পয়েন্টগুলো কিন্তু এই পয়েন্টগুলো মোটামুটি যদি মুখস্থ রাখো তাহলে ওইখানে ওর আন্দাজ বেসিসে কিন্তু এই অধ্যায়ের সব প্রশ্নের উত্তরগুলো করা যাবে আর কি। এখানে কিছু আছে যে এই পজিটিভ দিক আর হচ্ছে হলো নেগেটিভ দিক আর কি। এই বিনিয়োগ পরিবেশের পজিটিভ ভার্সেস হচ্ছে হলো নেগেটিভ দিকগুলো কি কি, সেই জিনিসগুলো আশা করি এই আমার আলোচনার মাধ্যমে এই কথাগুলো চলে আসছে যে বিনিয়োগ পরিবেশে কি কি, পরিবেশের কি অবস্থা থাকলে আমরা সেই ব্যবসার জন্য এটাকে উপযোগী কিংবা এই পজিটিভ হিসাবে ধরবো, আর যদি কোন সমস্যাগুলো থাকে তাহলে আমরা নেগেটিভ হিসাবে ধরবো আর কি। তো এরপরে আর একটা অধ্যায় আমরা শুরু করি, সেটা হচ্ছে হলো যে কৃষিভিত্তিক প্রকল্প বাস্তবায়ন। মূলত আমরা যে কৃষি শিক্ষায় আছি তাহলে এইখানে কৃষিভিত্তিক বিভিন্ন প্রকল্প কিভাবে বাস্তবায়ন করে সেই জিনিসটা আমরা খেয়াল রাখবো আর কি। কৃষিভিত্তিক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কি কি জিনিস আছে, তা আমরা প্রকল্পের কথা যদি বলি তো প্রকল্প আসছে হলো একটা ল্যাটিন শব্দ থেকে, যেটার হচ্ছে হলো প্রজিকেয়ার আর কি। এই ল্যাটিন শব্দ থেকে আসছে প্রকল্প, সেটার হচ্ছে হলো ইংরেজি হচ্ছে হলো প্রজেক্ট। প্রজেক্ট বা প্রকল্প এইটা হচ্ছে হলো যে প্রকল্প হচ্ছে যে যেটা ওয়ার্ল্ড ব্যাংকের যেটা সংজ্ঞা এটাই সবচেয়ে ভালো। বিশ্ব ব্যাংকের যে সংজ্ঞা আছে ওয়ার্ল্ড ব্যাংকের, এটা কি বলছে যে প্রকল্প হচ্ছে পণ্য বা সেবা সরবরাহ করার সুযোগ সুবিধা উন্নয়নের লক্ষ্যে মূলধনী বিনিয়োগের অনুমোদন। তাইলে এই যে পণ্য বা সেবা এইগুলো তৈরি করার জন্য যে আমি যে মূলধন বিনিয়োগ করব, তো সেইটার অনুমোদন দেওয়াটাই বলছে হচ্ছে হলো প্রকল্প। আবার হচ্ছে হলো গিটিনজারের মতে মুনাফা অর্জনের লক্ষ্যে সম্পদ ব্যবহার সংক্রান্ত যাবতীয় জটিল কর্মকাণ্ড। মানে সম্পদ, আমার দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে হলো মুনাফা অর্জন করব, আর একটা হচ্ছে হলো বিভিন্ন প্রকার সম্পদ যা আছে আমার, যেরকম ভূমি, শ্রম, মূলধন, এই জিনিসগুলো আমরা ব্যবহার্য করব। এই জিনিসগুলোর সমষ্টি, এই কর্মকাণ্ডগুলোর সমষ্টি হচ্ছে হলো এখানে প্রকল্প। আচ্ছা, এখানে প্রকল্পের কিছু প্রকারভেদ আছে। প্রকারভেদ এইখানে নাম দেখেই বোঝা যায়। এইখানে হচ্ছে হলো 8টা প্রকল্প আছে যে সরকারি প্রকল্প, যেমন বিভিন্ন ধরনের সেচ প্রকল্প আছে। এইখানে প্রকারভেদ আছে হচ্ছে হলো 8টা। এইখানে সরকারি আছে বিভিন্ন ধরনের যে সেচ, তারপরে সামাজিক প্রকল্প আছে যেমন সবার জন্য শিক্ষা,
তারপরে খাদ্যের বিনিময়ে শিক্ষা, কাজের বিনিময়ে খাদ্য, এই জিনিসগুলো যে প্রকল্প আছে। তারপরে আছে হচ্ছে হলো ভিন্নমুখী প্রকল্প, যে জিনিসগুলো হচ্ছে হলো জনগণ বা যে ভোক্তা আছে তাদের বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য করা হয়, সেগুলোকে বলে হচ্ছে হলো ভিন্নমুখী প্রকল্প। এটা সরকারি বেসরকারি দুইভাবে হইতে পারে। একটা আছে প্রতিস্থাপন প্রকল্প, পুরাতন জিনিসের পরিবর্তে রক্ষণাবেক্ষণ, কোনো কিছুকে রক্ষণাবেক্ষণ করার জন্য প্রকল্প হইতে পারে। সম্প্রসারণ প্রকল্প, গবেষণা উন্নয়ন প্রকল্প, আর ব্যয় নিয়ন্ত্রক প্রকল্প আর কি। বিভিন্ন ধরনের ব্যয় সংকোচন ও নিয়ন্ত্রণ করার জন্য এই প্রকল্পগুলো করা হয়। তা আসতে পারে প্রকল্প কাকে বলে, কত প্রকার ও কী কী। আচ্ছা, এরপরে ইম্পর্টেন্ট আছে হচ্ছে হলো 6.2-এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কি কি বিষয় আমরা মাথায় রাখবো। একবার পয়েন্টগুলো আমরা দেখে নিব। এখানে বোঝার জন্য তেমন বিশেষ কিছু নাই, তো সেই কিন্তু জিনিসটা বড় আছে আর কি। এটা বড় প্রশ্ন হিসেবে আসতেও পারে আর কি, যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কি কি বিষয় আমরা বিবেচনা করব। মানে একটা প্রকল্প কাজ করবে কি করবে না, এখান থেকে লাভজনক হবে কি হবে না, সেইটা কি কি বিষয়ের উপর আমাদের নির্ভর করতেছে। এক নম্বর প্রথমে হইতেছে হলো সঠিক পণ্য নির্বাচন। এই যে আমি ওই যে বিনিয়োগ পরিবেশের ক্ষেত্রে বিভিন্ন বললাম না, প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক, ওই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আমি একটা পণ্য নির্বাচন করব। সেই পণ্য লাভজনক হবে কিনা, ক্রেতারা কিনতে পারবে কিনা, এই জিনিসগুলো। তারপরে কারিগরি প্রযুক্তি, আমার টেকনিক্যাল কি কি সাপোর্ট আমি পাবো, কোন লেভেলে আসি, সেই জিনিসগুলো আমি মাথায় রাখবো। যে উৎপাদন পদ্ধতি কেমন হবে, আমার বিনিয়োগটা কেমন আসবে, আমার নিজের পকেট থেকে আসবে, আমার বন্ধু দিবে, ব্যাংক দিবে, কে টাকা পয়সার সাপোর্ট কে দিবে, এই জিনিসটা। তারপরে পরিকল্পিত উৎপাদন ক্ষমতা আর কি। আমি যে পরিকল্পনা করছি, আমার দেখা যাবে যে প্রথম বছরে যদি আমি 100 কেজি উৎপাদন করি, দ্বিতীয় বছরে হয়তো 150 কেজি, পরের বছরে 250 কেজি আমি উৎপাদন করতে চাচ্ছি। তো এইরকম পরিকল্পনা করে আমার ভাগ করে নিতে হবে যে কখন কেমন আমি উৎপাদন করতে চাই। কারখানার জায়গা কেমন হবে, কি ধরনের কারখানা হবে, কাঁচামাল কই থেকে আসবে, কিভাবে পাবো, সাপ্লায়ার কে হবে, এই জিনিসগুলো। দক্ষ শ্রমিক আমার আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমি ম্যান পাওয়ার মানে এই কি বলবো, তাদের মানুষের যদি এই শারীরিক শক্তি দিয়ে করি, তাইলেও তো আমার শ্রমিক লাগবে এই শারীরিক দক্ষতা দিয়ে করতে গেলে। কিংবা আমি যদি যন্ত্র চালাইতে চাই, যন্ত্র চালানোর জন্য কিন্তু আমার অপারেটর লাগবে। তারপরে আছে হচ্ছে হলো এই যে ওভারহেড, বিভিন্ন যে গ্যাস, বিদ্যুৎ, রক্ষণাবেক্ষণ খরচ, শ্রমিকের যে বেতন, কল্যাণ ব্যয়, যন্ত্রপাতির অপচয়, এই জিনিসগুলো কই থেকে আসবে। তারপরে উৎপাদন ব্যয় কি হবে, কেমন হবে, এই জিনিসটা কিন্তু আমার হিসাব থাকতে হবে। আমার উৎপাদন ব্যয়ের হিসাব না থাকলে কিন্তু আমি পণ্যর দাম সেট করতে পারবো না, যে এই পণ্যটার প্রতি ইউনিটের দাম কয় টাকা হবে, কত টাকায় বিক্রি করলে আমার লাভ কত হবে, এবং আমি কি পরিমাণ লাভ করতে চাচ্ছি। আমার যে একই পণ্যর বাজারে যে আরও আমার প্রতিযোগী আছে, তারা কি পরিমাণ পণ্যে কি পরিমাণ দামে বিক্রি করে, এটা যদি আমার খেয়াল না রাখে। এখন আমার একটা একটা সাবান বানাইতে আমার খরচ হয়েছে 10 টাকা, হ্যাঁ, দেখা যাবে যে অন্য যারা আমার প্রতিযোগী আছে ওরা 10 টাকায় ওই সাবানটা বিক্রি করে, তাহলে আমি যদি ওই সাবানটা 11 টাকায় বিক্রি করি, তাহলে কিন্তু আমার সাবান কিন্তু আমার ব্যবসা চলবে না। তো সেই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে, যে তাহলে আমার যে কোনোভাবে ওই ওই প্রোডাক্টের মানে মানে উৎপাদন খরচ আমার 8 টাকা থেকে 9 টাকার মধ্যে কিন্তু লিমিটেড থাকতে হবে আর কি। এরপরে আর্থিক দিক বিভিন্ন রকম আছে, স্থায়ী মূলধন যেমন ফিক্সড ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল, তারপরে হচ্ছে নগদ প্রবাহ, উদ্বৃত্তপত্র, যত রকম ব্যবসায়িক হিসাব কিতাব থাকে, বইপত্র মেনটেন করা, খাতাপত্র মেনটেন করা, সেই জিনিসগুলো দেখতে হবে। তারপরে আসছে হলো আর্থসামাজিক দিক, ওই যে সামাজিক পরিবেশের কথা যেটা বললাম, সেটা হচ্ছে হলো যে কতজন লোকের কর্মসংস্থান হবে, এখানে কি কি সুবিধা হবে, কে এখান থেকে লাভবান হবে, বৈদেশিক মুদ্রা অর্জন হবে কিনা, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তারপরে সর্বশেষ আছে হচ্ছে হলো যে বিপণনের ক্ষেত্রে আমরা যদি বলি যে বিপণন আমরা কিভাবে করব, বিপণন যদি আমরা করতে চাই তাহলে আমি কি মাধ্যমে মার্কেটিংটা করব, এই বাজারে মাইকিং করে করব, টিভিতে বিজ্ঞাপন দিব, পেপারে বিজ্ঞাপন দিব, রেডিওতে বিজ্ঞাপন দিব, কিভাবে দিব,
এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে আর কি। তো এই জিনিসগুলোই মূলত প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বিবেচ্য বিষয়, এবং এই সব ক্ষেত্রে যদি আমরা স্যাটিসফাই থাকি তাইলেই কিন্তু এইখানে আমরা হচ্ছে হলো লাভবান হইতে পারবো আর কি। তারপরে আছে হচ্ছে হলো যে আরেকটা জিনিস, ম্যাক্রো স্ক্রিনিং। মূলত এই আমার একটা আমি প্রকল্প করতে চাচ্ছি, তাই না? তো উদ্যোক্তা যা যা ভাবতেছে সব কিন্তু এখানে হয়তো বাস্তবায়ন করা সম্ভব হয় না। তো এই জন্যে এই অধিক মুনাফা অর্জনের জন্য আমি কোন কোন ক্ষেত্রগুলোর উপরে জোর দিলে আমার লাভ হওয়ার সম্ভাবনা আছে, এই জিনিসটাকে বলছে হচ্ছে হলো ম্যাক্রো স্ক্রিনিং আর কি। তার মানে আমরা এই আমার যে সম্পদের যে লেভেল আছে কিংবা যে সুযোগ সুবিধা আছে, এই এই সুযোগ সুবিধা কিংবা এই দক্ষতার উপরে ভিত্তি করে আমি কি কি ধরনের প্রকল্প করতে পারি সেই জিনিসগুলোর আমরা হিসাব করব আর কি। তো হিসাব করে যে জিনিসটার বেশি নাম্বার আসবে সেইটা আমি তখন সেই জিনিসটা করব আর কি। যেমন এখানে একটা ছক দেয়া আছে, দেখো 10টা পণ্যের কথা লেখা আছে, সাবান, সরিষা, ফলের জুস, পাটের ব্যাগ, সোয়েটার, নকশি কাঁথা, গাভী পালন, যাই হোক। তো এখানে যে উপাদানগুলো ছিল, এই যে জনসংখ্যা, অর্থনৈতিক, প্রাকৃতিক, প্রযুক্তিগত, রাজনৈতিক, এই যে বিনিয়োগ, পরিবেশের যে হচ্ছে হলো 6-7টা উপাদান, সেই জিনিসগুলোতে কিন্তু এই যে নাম্বারিং করছে। আমরা বিবেচনা করে দেখব যে সন্তোষজনক না হইলে দিব 2, খুব ভালো যদি অতি উত্তম হয় 5, খুবই সন্তোষজনক হলে 4, ভালো কিংবা মোটামুটি সন্তোষজনক হইলে 3। তো এইভাবে আমি বিভিন্ন ক্ষেত্রে নাম্বারিং করে আমি দেখতেছি যে পলিথিনের বিকল্প যে পাটের ব্যাগ, এটা কিন্তু এই যে সামাজিক সাংস্কৃতিক অবস্থাতে 5 পাইছে, সরকারি নীতিমালাতেও কিন্তু তারা হেল্প পাবে যেহেতু একটা পরিবেশ বান্ধব পণ্য। তারপরে প্রযুক্তিগত দিক, খুব বেশি প্রযুক্তিগত দিক দরকার নাই, তার কারণ আমি পাট কাঁচামাল হিসাবে সহজেই পেয়ে যাবো, তাহলে এখানেও 5 নাম্বার পাইছে। প্রাকৃতিক পরিবেশেও এইখানেও সে প্রাকৃতিক পরিবেশের কিন্তু অবনতি করবে না, পারলে উন্নতি করবে সেই জিনিসটা। জনসংখ্যা বেশি লোকজন এটা ব্যবহার করতে আগ্রহী হবে, তাহলে মোটামুটি কিন্তু 33 নাম্বার পাইছে আর কি। আর দেখো এই যে সাবান, এইটা কিন্তু 21 নাম্বার পাইছে মাত্র। তারপরে বেতের ফার্নিচার, এইটা 19 নাম্বার পাইছে। তা আমরা বিভিন্ন ক্ষেত্র বিবেচনা করে কিন্তু আমরা দেখলাম এইখানে যে পাটের যে ব্যাগ আছে, এই প্রজেক্টটা কিংবা এই প্রকল্পটা আমার হাতে নেওয়া কিন্তু সবচেয়ে বেশি লাভজনক আর কি। তো এরপরে আছে কিছু হচ্ছে হলো যে কৃষিভিত্তিক প্রকল্প। তো কৃষিভিত্তিক প্রকল্প এখানে কেমন হইতে পারে? কৃষিভিত্তিক প্রকল্প এখানে কয়েক ধরনের আছে, সেটা যদি আমরা বিবেচনা করি তাহলে দেখব যে এইখানে বিভিন্ন রকম প্রোফাইল তৈরি করার কথা বলা থাকে, এবং একই সাথে কি কি বলা থাকে যে এই কৃষিভিত্তিক প্রকল্প কিভাবে আমরা বাস্তবায়ন করব সেই জিনিসটা। তো আমরা যদি এখানে আসি দেখি তাহলে কি অবস্থা দাঁড়াচ্ছে। যে শুরুতেই আমাদের কি করতে হবে, যে নমুনা একটা প্রোফাইল তৈরি করতে হবে, এবং এখানে বিভিন্ন কাজের ধাপ আছে, যেরকম প্রকল্পের নাম, সম্ভাব্যতা, নিরীক্ষা, তারপরে হচ্ছে হলো আরো কি বলছে, তারপরে বলছে হচ্ছে হলো এখানে যে এই জিনিসগুলো আছে, এখানে কি আছে যে একটা ধান চাষের একটা প্রকল্পের কথা বলছে আর কি। সেই জিনিসটা কেমন, ধান চাষের প্রকল্পের যে জিনিসটা আছে সেটা হচ্ছে হলো যে এখানে এই আমরা যদি বলি যে প্রকল্পের এখানে উদ্দেশ্য এবং সংক্ষিপ্ত বর্ণনা যদি এখানে প্রকল্পের উদ্দেশ্য এবং সংক্ষিপ্ত বর্ণনা যদি আমরা দেই তাহলে কেমন হবে। এইখানে যে আমরা ধান কিন্তু আমাদের এমনিতেই ধান চাষের জন্য যে পরিবেশ থাকার দরকার এটা কিন্তু আমাদের এইখানে থাকে আর কি। তো এই কৃষকদের খুব বেশি যে জ্ঞান কিন্তু মোটামুটি তাদের আছে এই জিনিসটা করার জন্য। তো তাহলে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কি বলবো, যে এখানে প্রকল্প এই এলাকা আমরা দেখলাম যে ধান চাষের জন্য এটা উপযোগী, ধানের আধুনিক জাত এইখানে করা যাবে আর কি।
তারপরে যে বিভিন্ন উপজেলা পর্যায়ের কর্মকর্তা কিংবা উপসহকারী যে কৃষি কর্মকর্তা আছে তারা কারিগরি সহায়তা দিবে। প্রকল্পের ব্যয় হবে হচ্ছে হলো 4800 টাকা। কৃষক নিজে এই ব্যয়ভার বহন করবে এবং প্রকল্প বাস্তবায়নে এই যে বিভিন্ন ফলাফল, এই যে বীজ, সার, ইউরিয়া, প্রশিক্ষণ, তারপরে সব কিছু কিন্তু হিসাব করা আছে। তারপরে মোট কতখানি ধান হবে, 50 মণ ধান, কত মূল্য, খরচ কত হয়েছে, মোট লাভ কত হয়েছে, এখানে 5200 টাকা লাভ হয়েছে। তার প্রকল্পের ব্যয় আমি ধরছি হচ্ছে হলো 4800 টাকা। এখানে 50 মণ ধান তার হয়েছে, সেটা হচ্ছে হলো এই যে এই 500 এই কত যে মন অনুযায়ী হিসাব করে তার দাম আসছে হচ্ছে হলো 10,000 টাকা। তাহলে এখান থেকে তার 5200 টাকা লাভ। এখানে প্রকল্পের সম্ভাব্য প্রভাব আছে অন্য পেজে, এটা তোমরা পড়ে নিও যে আসলে এই সম্প্রসারণ কর্মসূচি কি থাকে এখানে, তারপরে প্রকল্পের যৌক্তিক কাঠামো, কর্মপরিকল্পনা কেমন থাকে। তো এখানে এই যে সম্প্রসারণ কর্মসূচিতে প্রকল্পের নাম, তারপরে কৃষকের অবস্থা এখন কি অবস্থায় আছে, তারপরে হচ্ছে হলো কৃষকের সমস্যাগুলো কি হচ্ছে, তারপরে আমরা কি সমাধান দিব এবং আমাদের উদ্দেশ্য কি হবে, যে কৃষককে আধুনিক জাতের ধান চাষে আগ্রহী করে তোলা। যে এটা আমরা কিন্তু কৃষি সম্প্রসারণ সাবজেক্টে কিন্তু এই কথাগুলো বলে থাকি। তারপরে আছে হচ্ছে হলো যৌক্তিক কাঠামোর মধ্যে আছে যে বিভিন্ন লক্ষ্য, উদ্দেশ্য, তারপরে হইতেছে হলো লক্ষ্য, উদ্দেশ্য, উৎপাদনের বিভিন্ন উপকরণ, এই জিনিসগুলো তাহলে কিভাবে কি হয়। তারপরে কর্মপরিকল্পনা হচ্ছে হলো যে এই কৃষক ধান চাষে কৃষককে শিক্ষিত এবং দক্ষ করে গড়ে তোলা। এইখানে আছে কয়েকটা আইটেম, যে বীজ বাছাই কিভাবে করবে, এই যে ইউরিয়ার পানিতে মিশায় ওইখানে ধান ছেড়ে দিয়ে যেগুলো ধান ডুবে যাবে ওইগুলো ভালো ধান, যেগুলো ডুবে না এইগুলো খারাপ ধান আর কি, মূলত এই জিনিসগুলো থাকলো। তারপরে হচ্ছে হলো বীজ জাগ দেওয়া, বীজতলা তৈরি। তো এখানে দেখো ডান পাশে আছে কিভাবে শিক্ষাদান দিব, সময়সূচি কি, প্রয়োজনীয় যন্ত্রপাতি কি। আচ্ছা, তো এখানে এই প্রকল্প স্থাপনের এই যে প্রোফাইল প্রণয়ন, এটা মোটামুটি বললাম, এটা অতটা ইম্পর্টেন্ট না। এরপর যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে হলো যে এই বিভিন্ন নার্সারি স্থাপন, হ্যাচারি স্থাপন, মৎস্য খামার, ফুল চাষ, এই যে চারটা আছে। এর মধ্যে হচ্ছে হলো কৃষি রিলেটেড যেগুলো, যেরকম নার্সারি আর হচ্ছে হলো ফুল চাষ, এই জিনিসগুলো কিন্তু এখানে বেশি ইম্পর্টেন্ট আর কি। তো আমরা যদি নার্সারির কথা বলি, যে নার্সারি স্থাপনের বিভিন্ন বিষয়, এই জিনিসগুলো আমরা কিন্তু আগে দেখে আসছি, যে এরকম জমি হইতে হবে যেখানে বন্যা হয় না, যেখানে আবার পানির সরবরাহের ব্যবস্থা থাকে, আবার ড্রেনেজ নিষ্কাশনের ব্যবস্থা থাকে, তারপরে হচ্ছে হলো এই আলো বাতাসের ব্যবস্থা থাকে, যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে। নার্সারি যদি কখনো সম্প্রসারণ করতে হয় তাহলে চারপাশে সম্প্রসারণ করার ব্যবস্থা থাকে। তারপরে নিরাপত্তা, তারপরে যদি আশেপাশ থেকে যদি উর্বর মাটি কিংবা জৈব সার এইগুলো সংগ্রহ করার সুযোগ আছে কিনা, এই জিনিসগুলো আমরা বিবেচনা করে শুরুতেই হচ্ছে হলো নার্সারি স্থাপন করব। তারপরে আমার ঘটনা কি, যে ওইখানে আমি পলিব্যাগ এনে বিভিন্ন রকম যে চারা করার জন্য কিভাবে পলিব্যাগ তৈরি করব আর কি। তো এখানে মাপ দেওয়া আছে যে পলিব্যাগের চওড়া, লম্বা এবং কত পুরু হবে। তারপরে বলছে যে এই 10 সেমি চওড়া আর 10 সেমি লম্বা, এটা চারা থেকে চারার দূরত্ব কিন্তু কতখানি হবে, তারপরে আমরা কতটা চারা করব, এই জিনিসগুলো বলা আছে। এই যে এখানে বলছে যে উদাহরণ দিয়ে, যে ছোট আকারের যেইগুলো আছে, যে এই 10 সেমি গুণন 16 সেমির যে পলিথিন, এইখানে আমরা কি করতে পারি, পেঁপে, তরমুজ, শরীফা, এই সবজি, তারপরে ফুলের কাটিং যেরকম ডালিয়া, গাঁদা, বেলি, এগুলো লাগাইতে পারি। তারপরে মাঝারি আকারের যে পলিথিন, এখানে আমরা চারা করব হচ্ছে হলো লেবু, পেয়ারা, কামরাঙ্গা, এই জিনিসগুলোর। বড় আকারের চারাই কিন্তু মানে এই পলিথিনগুলোতে যেগুলো 25 গুণন 35 সেন্টিমিটার, সেগুলোতে আমরা কাঁঠাল, সেগুন ইত্যাদি যে কোনো বেশি দিন সংরক্ষণ করতে হয় এরকম জিনিস লাগাবো। তারপরে বলছে যে ছোট আকারের পলিথিনকে পাতলা হইতে হবে, বড় আকারের পলিথিনকে একটু মোটা হইতে হবে, এবং পলিব্যাগের নিচে এই 4টা থেকে 8টা ছিদ্র, ওর যে সাইজ অনুযায়ী এরকম ছিদ্র থাকবে, যেন অতিরিক্ত পানি ওইখানে বের হয়ে যায়। নয়তো যে পানি ওইখানে দেওয়া হবে সেই পানিগুলো জমা হয়ে কিন্তু পলিথিনের ভিতরে ওই শিকড় পচায় ফেলবে আর কি।
তো এখানে কিছু জায়গার হিসাব দেওয়া আছে, যে বলতেছে যে ধরলাম যে আপনি প্রতি বছর 1 লক্ষ চারা উৎপাদন করবেন, তাহলে 1 লক্ষ চারা উৎপাদন সংরক্ষণের জন্য আমি প্রতিটার জন্য যদি হচ্ছে হলো ড্রেন আছে, মাটি রাখার জায়গা আছে, নার্সারি শেড আছে, তারপরে শ্রমিকদের বসার জায়গা আছে, তো সবকিছু মিলে জায়গার সাথে না মিললে তো ওভাবে করার তো সম্ভব না। তারপরে বলছে যে নকশার পরিকল্পনা যদি কি, এইটা বলছে যে একটু কমন সেন্সের সাথে মিলে করতে হবে। যেমন পূর্ব দিকে আমি যদি বড় গাছ করি কিংবা দক্ষিণ সাইডে বড় গাছ করলে আমার দেখা যাবে কি যে ওই গাছগুলোর ছায়া পশ্চিমে কিংবা উত্তর দিকে ছোট গাছে পড়বে, তাহলে কিন্তু ওরা আমার রোদ আলো বাতাস এগুলা কিন্তু পাবে না। তাইলে আমরা কি করব যে দক্ষিণ দিকে বড় গাছ, শেড কিংবা অফিস এগুলা করব না, ছোট যে জিনিসগুলো আছে হাইটে সেইগুলো আমরা পূর্ব দিকে দক্ষিণ দিকে রাখবো আর কি। এবং এই সবগুলোর আমার একটা নকশা করতে হবে, কোথায় কোন দিকে কি থাকতে হবে। তারপরে বলা আছে যে ভূমির উন্নয়ন। আমরা জানি যে ভূমি ব্যবহার করতে করতে সবসময় কিন্তু এর উর্বরতাটা আস্তে আস্তে কিন্তু কমতে থাকে, যেহেতু উদ্ভিদ ওই মাটি থেকে পুষ্টি উপাদানগুলো নিয়ে নেয়। তাইলে আমার কি হবে যে ভূমির উন্নয়ন কিন্তু আমার করতে হবে। তা একই সাথে আবার যদি মাটি যদি খারাপ থাকে, যদি পাশে আমরা একটা পানির সোর্স করব। তারপরে বলছে যে হচ্ছে হলো নার্সারির নকশা তৈরির কথা, যে এখানে নার্সারির ব্লক, নার্সারি বেড, তারপরে পানি নিষ্কাশন এইগুলা রাখতে হবে। প্রত্যেকটি ব্লকে কয়েকটি বেড বা কেয়ারি থাকবে, একটি ব্লকে 10-12টা বেড রাখা যাইতে পারে। তারপরে নার্সারি শেড যদি আমার তো থাকবেই, তার সাথে গ্লাস হাউস, কম্পোস্ট তৈরির গর্ত, পলিব্যাগ শেড, পট মিক্সচার রাখার জায়গা, তারপরে হচ্ছে হলো গাছকে হার্ডেনিং করার জায়গা আর কি। এই জিনিসগুলো আমাকে যে কষ্ট সহিষ্ণুতা বৃদ্ধির জায়গা যেটা বলতেছে সেগুলোকে সুবিধা মতো ব্লকে আমরা রাখবো। নার্সারির বেডগুলো হচ্ছে হলো পূর্ব পশ্চিম দিকে লম্বালম্বিভাবে হবে, তাতে যেন প্রায় সারাদিনই এইখানে আলো বাতাস সুবিধা পাওয়া যায়। তারপরে বলছে যে প্রত্যেকটা বেড, এই যে এই জিনিসটা যদি আমি বলি যে নার্সারির বেড কেমন হবে, যে আমার এখানে পূর্ব পশ্চিম দিকে হবে। এই যে এই দিকে যদি উত্তর দিক হয় তাহলে আমার এই পূর্ব পশ্চিম দিকে হবে। তারপরে হচ্ছে হলো এই 1 মিটার চওড়া এবং লম্বায় 3 মিটার, তার মানে কি এই যে এই দূরত্বটা হবে হচ্ছে হলো 1 মিটার, আর এই দূরত্বটা হবে হচ্ছে হলো 3 থেকে 4 মিটার, এরকম আমার হইতে হবে আর কি। তারপরে এই বলছে যে এই দুইটার মাঝে দুইটি বেডের মাঝে, মানে এইখানে একটা বেড আছে, আবার এইখানে ধরো আর একটা বেড আছে, এই দুইটা বেডের মাঝে এইখানে জায়গাটা 45 সেন্টিমিটার একটা নালা রাখতে হবে। তারপরে বলছে যে 2 ব্লকের মাঝখানে আবার এরকম কয়েকটা মিলে একটা ব্লক আছে, এরকম আরো বেড আছে। তারপরে এখানে আর একটা ব্লক আছে হচ্ছে হলো এই পাশে, এই দুইটার মাঝে রাস্তা থাকতে হবে। এখানে হয়তো আরো বেড আছে, এই পাশে আরো বেড আছে, এই দুইটার মাঝে রাস্তা থাকবে হচ্ছে হলো 90 সেন্টিমিটারের রাস্তা। তো এরকম বলছে যে দুইটা ব্লকের মাঝে এরকম রাস্তা থাকতে হবে। আচ্ছা, এখান থেকে তোমরা এই যে হ্যাচারির জিনিসগুলো পড়ে নিও। হ্যাচারিটা জানার জন্য তোমরা পড়তে পারো যে হ্যাচারি কিভাবে করে। রিডিং দিলে পরবর্তীতে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এখানে যে নলকূপ, যেহেতু পানির ব্যাপার আছে, তাহলে এখানে নলকূপ, বৈদ্যুতিক পাম্প, পাইপ, তারপরে ট্যাঙ্ক, এই জিনিসগুলো তৈরি করতে হবে। তারপরে হচ্ছে হলো এই যে ডিমের এখানে ডিম ফুটানোর ডিম রেণু
থেকে বাচ্চা বড় করার ব্যাপার আছে, তাহলে এখানে ইনকিউবেশন মানে বাচ্চা ফোটানোর জন্য বোতল থাকতে হবে, পানির চৌবাচ্চা সেটা কিরকম সাইজ হবে। তারপরে মাছ চাষের জন্য এই যে উর্বর মাটি, পর্যাপ্ত আলো বাতাস সহ যেরকম হচ্ছে হলো সম্পূরক খাদ্য, এগুলো প্রয়োজন। তারপরে এখানে আছে পুকুর নির্বাচনের কথা, কিভাবে পুকুর নির্বাচন করব, মাটির গুণাগুণ কেমন হবে, পুকুরের আয়তন, গভীরতা, সেই জিনিসগুলোর ব্যাপার আছে। পরিবেশ, তারপরে পুকুর পাড়ে বড় ঝোপঝাপ রাখা যাবে না কিন্তু, তাইলে বড় গাছের পাতা পড়ে পানি পচে নষ্ট হয়ে যাইতে পারে। তারপরে ছায়া পড়তে পারে, তাইলে ছায়া পড়লে এইখানে কিন্তু আলোর ঘাটতি হবে। হ্যাঁ, আলোর ঘাটতি হইলে ওইখানে যারা পানিতে যে ফাইটোপ্লাঙ্কটন গুলো আছে তারা কিন্তু খাদ্য তৈরি করতে পারবে না। এই জিনিসগুলোর জন্য আলো থাকা জরুরি। তারপরে হচ্ছে হলো জলজ আগাছা পরিষ্কার করতে হবে, যে মাছগুলো অন্য মাছকে খেয়ে ফেলে, রাক্ষসে মাছ, এদেরকে অপসারণ করতে হবে। তারপরে হচ্ছে হলো আমি যদি চুন ব্যবহার করি তাইলে আমার হচ্ছে হলো চুন ছিটায় দিলে ক্ষতিকর পোকামাকড় নষ্ট মানে ধ্বংস হবে। তারপরে হচ্ছে হলো পানির অম্লতা বৃদ্ধি পাবে আর কি, মানে পানির অম্লতা হ্রাস পাবে, অম্লতাকে আমি কমায় দিব, যেহেতু চুন ক্যালসিয়াম এটা ক্ষারক জাতীয় পদার্থ। তারপরে ক্যালসিয়াম তো সরবরাহ করবেই। তারপরে সার প্রয়োগ আছে, ইউরিয়া, টিএসপি, তারপরে মুরগির বিষ্ঠা, এগুলা দিলে কি হবে, এইগুলা দিলে পানির রংটা সবুজ হয়। কি জন্য সবুজ হয়, যে ইউরিয়া, টিএসপি, এমপি এগুলা দিলে যে ওই পানিতে যে ফাইটোপ্লাঙ্কটন গুলো আছে তারা কিন্তু খাদ্য তৈরি করে, খাদ্য উপাদান তৈরি করে, তখন পানিতে মাছের জন্য খাদ্য বেড়ে যায়। তো ওই পরিস্থিতিতে পানি সবুজ হয়ে আসলে আমরা তখন কিন্তু এই মাছের পোনা ছাড়বো। তারপরে প্রয়োজন হলে ক্ষতিকর পোকামাকড় দমন করব। পোনা মজুদের জায়গা থাকবে, এই জিনিসগুলো পোনা কিভাবে ছাড়তে হবে এটা বলা আছে, যে একবারে সব ছেড়ে না দিয়ে আস্তে আস্তে করে ছাড়তে হবে আর কি। কিভাবে পানিতে ভিজায় রাখতে হবে এই পোনা ছাড়ার পাত্রটা, তাইলে যেন ওই পুকুরের টেম্পারেচারের সাথে যেন ওরা ইউজ টু হয়ে যায়, তারপরে ছাড়তে হবে সম্পূরক খাদ্য, এই জিনিসটা দিতে হবে। যেমন হচ্ছে হলো খোল, ভুসি, এগুলাকে খাবার হিসাবে মাছের জন্য দিনে 2 বার কি 3 বার এইভাবে দিতে হবে আর কি। 2 বার খাদ্য তো অবশ্যই দেওয়া উচিত। তারপরে মাছ বিভিন্ন সময় টেনে টেনে জাল টেনে দেখবো যে কত বড় হয়েছে, কোনো রোগ বালাই আছে কিনা। তারপরে এক এক মাছ এক এক সাইজে আমি বিক্রি করি, এই জন্য আমার জাল টেনে বিভিন্ন সময় দেখতে হবে যে হ্যাঁ বিক্রি করার মতো পরিস্থিতির সাইজে আসছে কিনা, এই জিনিসগুলো। তারপরে আছে হচ্ছে হলো আর একটা হ্যাচের স্থাপন তো থাকলো। এরপরে আছে হচ্ছে হলো ফুল চাষ। ফুল চাষ একই রকম ভাবে নার্সারির সাথে মিলায় তোমরা কিছু জিনিস লিখতে পারো, যে মাটি উর্বর হওয়া দরকার, তাহলে উর্বর মাটি কই থেকে আসবে। তারপরে হচ্ছে হলো জমিটা কিভাবে তৈরি করব, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ সার ঠিক মতো দিব। তারপরে জৈব সার, এগুলো মিশিয়ে আমরা মাটিটা তৈরি করে নিব। পিএইচ থাকবে আমার গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফুল চাষের জন্য 6 থেকে 7-এর মধ্যে থাকবে পিএইচ। তো এই জিনিসটা এখানে বিবেচনায় রাখতে হবে আর কি, যে পিএইচ হবে হচ্ছে হলো 6 থেকে 7-এর মধ্যে। তারপরে বেশি অম্লীয় বা ক্ষারীয় হইলে তো তারা কিন্তু ঠিকঠাক খাদ্য উপাদান আমার এখানে পাবে না। তো এখানে একটা জিনিস আছে তোমাদের এক্সট্রা করে, যে SWOT অ্যানালাইসিস। মূলত এটা কিছুই না, এটা হচ্ছে হলো এস তে বোঝায় হচ্ছে হলো স্ট্রেংথ, এইটাতে বোঝায় হচ্ছে হলো উইকনেস, এটা হচ্ছে হলো অপরচুনিটি, আর কিতে বোঝায় হচ্ছে হলো থ্রেট। মানে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে গেলে, যে কোনো প্রকল্প কিংবা প্রজেক্ট স্থাপন করতে গেলে এই 4টা জিনিস আমার খুবই বিবেচনা করা জরুরি। এটা শুধুমাত্র ব্যবসা স্থাপন করতে গেলে যে ইম্পর্টেন্ট তা না, এটা তোমাদের জীবনের চলার পথেও কিন্তু জরুরি। এই জন্য আমি একটা এই জিনিসটা বলতেছি, জীবনে কোনো তোমরা গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে যাচ্ছ, তাইলে ওই ডিসিশনটা নেওয়ার আগে 4টা জিনিস ভাববা, যে এই কাজটা করার জন্য তোমার কি কি শক্তির দিকগুলা কি কি, কি জন্য তুমি এই কাজটা করার জন্য নিজেকে উপযুক্ত মনে করতেছো। এরপরে আছে হচ্ছে হলো দুর্বলতার বিষয়গুলো, যে তোমার এইখানে হচ্ছে হলো যে দুর্বলতার জিনিসগুলো কি কি আছে,
হ্যাঁ, কি জন্য এই কাজটা করতে তোমার কি কি বাধা আসবে, কি জন্য এই কাজটা তুমি করতে পারবা না, এই জিনিসগুলো ভাববা। তারপরে এই কাজটা করলে তোমার কি অপরচুনিটি, কি কি সুযোগ আসবে, কি কি নতুন সম্ভাবনা আর দুয়ার খুলে যাবে তোমার সামনে, এই জিনিসগুলো তুমি মাথায় রাখবা। আর একটা জিনিস হচ্ছে হলো থ্রেট, এই কাজটা করলে কি কি ঝুঁকির সম্মুখীন হইতে পারো, কি কি ঝুঁকি আসতে পারে তোমার জীবনে, এই কয়েকটা জিনিস বিবেচনা করে আমরা ব্যবসা প্রতিষ্ঠানও যেমন স্থাপন করি, তেমনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিসিশনও কিন্তু আমরা এইভাবে নেই। তো আপাতত তোমাদের ক্লাস আজকে এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে। তোমরা তোমাদের হাজিরাগুলো দিয়ে দেবে এখানে, এখান থেকে পরে তোমাদের হাজিরা সংরক্ষণ করা হবে। তোমরা সবাই সুস্থ থাকবে, পরবর্তী ক্লাসে আবার কথা হবে।